হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি হানিফ তোমাদের জন্য নিয়ে এসেছি এক ভৌতিক গল্প। হ্যাঁ, এটা গল্প। আমরা এই গল্প তুলেছি আরো আনন্দ অ্যাপ থেকে। এই গল্পটা লিখেছে জয়ন্ত সরকার। গল্পের নাম প্ল্যানচেট। শুরু হচ্ছে আজকের গল্প প্ল্যানচেট। ফিফথ সেমিস্টার শেষ, টানা 1 মাসের গরমের ছুটি। হোস্টেলের বেশিরভাগ ছেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3জন ছাত্র শুধু রয়ে গিয়েছে কলেজে। আসলে সার্ভে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে বেশ বেকায়দায় পড়েছে ওরা অর্থাৎ দীপেশ, প্রবাল আর নিরুপম যথাক্রমে 8, 11 এবং 15 নম্বর হোস্টেলে থাকে। তারা ফাঁকিবাজ, অলস, অমনোযোগী হিসাবে 3জনই পরিচিত। তাই উচিত শিক্ষা দেওয়ার জন্য হেড অব দ্য ডিপার্টমেন্ট সার্ভে প্রজেক্টটাই এই 3জনকেই এক গ্রুপে রেখে দিয়েছিলেন। ফলত যা হয়, একসঙ্গে অনেকটা চুরমুর মুখে পুড়ে 11 নম্বর হোস্টেলের ছাদে বসে প্রবাল বলল, ফাঁকের ফাঁকে বলে একটা কথা আছে জানিস তো। আসলে 3জনে সেই ফাঁকেই পড়ে গিয়েছি। ছুটির আগে বাকি 11টা গ্রুপ প্রজেক্ট সাবমিট করেছে। অনেক অনুরোধের পর আরো 7 দিন সময় দিয়েছে হেড অব দ্য ডিপার্টমেন্ট। কিন্তু সাবজেক্টটাই আমাদের তো কোনো জ্ঞানই নেই। সার্ভে ক্যাম্পে গিয়েও ঘুরে বেরিয়েছি শুধু। তবে প্রফেসর দাশগুপ্ত বেঁচে থাকলে কোনো সমস্যাই হতো না। ওর কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নিলে সব কিছু শিখিয়ে দিতেন। কিন্তু ওর আকস্মিক মৃত্যু, সত্যি উনি একজন গুণী মানুষ ছিলেন। কি সুন্দর বাঁশি বাজাতেন। নিরুপম প্রসঙ্গ পাল্টে বিজ্ঞের মতো মুখ করে বলল, জানিস, নতুন একটা গেম এসেছে ওয়েবে, প্ল্যানচেট। ওই গেমে ঢুকে যদি প্রফেসর দাশগুপ্তর আত্মাকে নামিয়ে আনা যায়, মানে ওই প্রজেক্টটা কমপ্লিট করার ক্ষেত্রে। শুনেছি গেমটা দারুণ, তবে 2-একটা দুর্ঘটনাও হয়েছে নাকি। প্রবাল একটু নিচু স্বরে কথাটা বলল। ধুর, এত লোক খেলছে। নিরুপম সেই যুক্তি খণ্ডন করে বলে চলল, আমি গেমটা নিয়ে একটু পড়াশোনা করেছি। এটা গ্রুপ অ্যাক্টিভিটি। এক্ষেত্রে অন্তত 3জনকে মিডিয়াম হতে হবে। মিডিয়াম অর্থাৎ যাদের মাধ্যমে আত্মা নামানো হয়। আর গেম কর্তৃপক্ষের তরফে একজন থাকে অ্যাডমিনিস্ট্রেটর। ওই 3জন মিডিয়াকে মোবাইল হাতে অন্তত 300 মিটার দূরে থাকতে হবে পরস্পরের থেকে। যার আত্মা নামানো হবে সেই 3জনেরই পরিচিত হলে ভালো হয়, কারণ খেলা চলাকালীন আত্মাটি যে কোনো মিডিয়ামের ওপর যে কোনো সময়ে ভর করতে পারে। চেহারা শক্তিশালী হলেও দীপেশ একটু ভীতু প্রকৃতির। ও বলল, আমার বাবা ভূতে ভয়। দাশগুপ্ত স্যার এসে আমাদের প্রজেক্ট করে দিয়ে যাবে, এসব আসারে পরিকল্পনায় না যাওয়াই ভালো। প্রবাল দীপেশের কথায় ছেদ টেনে বলল, ওরে ভীতুরাম, মৃত্যুর পর সবার আত্মা এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়। আকারহীন হয়ে অনেক অসাধ্য কাজও তারা সম্পন্ন করে। সুতরাং প্ল্যানচেটে বসে আত্মার সাহায্য নিয়ে যদি প্রজেক্টটা সম্পূর্ণ করা যায়। দীপেশ আর কথা বাড়ালো না, বন্ধুদের সঙ্গে গেমটা নিয়ে আলোচনায় মেতে উঠল। শুনশান 11 নম্বর হোস্টেলে 403 নম্বর ঘরে বসে একটু ভয় ভয় করছিল প্রবালের। রাত 10টায় শুরু করতেই হবে গেমটা। দরজা জানলা বন্ধ করে মোবাইলটা হাতে তুলে নিল। তারপর সাহস সঞ্চয় করে একটু দ্বিধা নিয়ে গেমটা স্টার্ট বাটনে চাপ দিল। খেলা শুরু হতেই এক রাশ নিয়মাবলী ভেসে উঠল স্ক্রিনে। সেগুলো পড়ে গেমের দেওয়া নির্দেশ মতো নাম, ঠিকানা, বয়স
ইত্যাদি লিখে নিজের ফটো আপলোড করতে হলো। এরপর আই এগ্রি লিখে শর্তগুলো মেনে নিতে স্ক্রিনে ইংরেজিতে লেখা ফুটে উঠল, তোমার আমন্ত্রণ। তারপরেই লাল অক্ষরে প্রথম বার্তাটি ব্লিক করতে শুরু করলো, তুমি সাহসী, মিডিয়া হওয়ার যোগ্য। একটু দ্বিধা নিয়ে ইয়েস বাটনে ক্লিক করলো প্রবাল। এরপরই এলো দ্বিতীয় সতর্ক বার্তাটি, তোমার বন্ধু হতে পারে, শত্রু হতে পারে, শত্রু হলে সে প্রতিশোধ নিতে পারে, ক্ষতিও করতে পারে। এই ব্যাপারে দ্বীপ কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তুমি রাজি? এবার একটু দমে গেল প্রবাল। খেলার নিয়ম অনুসারে এখন অন্য মিডিয়াম বা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না সে। এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়া উচিত হবে নাকি এখানেই কুইট করে দেবে? সেক্ষেত্রে বাকি দুজনকেও অর্থাৎ নিরুপম ও দীপেশকেও গেম থেকে বের করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে দূরের 8 নম্বর হোস্টেলে একাকী বসে থাকা ভীতু দীপেশের কি প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই হাসি পেয়ে গেল প্রবালের। নিজেকে মানসিকভাবে দৃঢ় করে প্রবাল বোতাম টিপে দিল, ইয়েস। কয়েক সেকেন্ডের মধ্যেই কালচে নীল রঙে ভরে উঠল মোবাইলের স্ক্রিন। একটি কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো। ইংরেজিতে ঘোষিত কথাগুলোর বাংলায় তর্জমা করলে এই দাঁড়ায় যে, আমাদের সাম্রাজ্যে চলে এসেছে প্রবালেরা। বিদেহী এই সত্তাদের নিয়ে ভাষ্যমান এই পৃথিবী বিরাজ করছে ভূপৃষ্ঠের অনেক উপরে। ইন্টারনেট ঘেঁটে প্ল্যানচেট গেমটির সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করে নিয়েছিল 3 বন্ধুই। সেই মতো প্রফেসর দাশগুপ্তর বিস্তারিত তথ্য ও ফটো আপলোড করলো প্রবাল। এরপর নেক্সট বোতামে ক্লিক করতেই স্ক্রিনটাও অদ্ভুতভাবে ঘুরতে শুরু করলো। আলোর বিচ্ছুরণ ছড়াতে লাগলো চারপাশে। ক্রমশ অন্ধকারের মধ্যে একটি আলোকবিন্দু মূর্ত হয়ে উঠল। ফ্যাসফ্যাসে একটা গলায় উচ্চারিত হলো, হ্যালো, আমি ধীমান দাশগুপ্ত, কেমন আছো তোমরা সবাই? প্রফেসর অর্থাৎ আলোকবিন্দুরূপী অস্তিত্বটি এগোতে শুরু করলো। এবার আবছা অন্ধকারে ভেসে উঠল একটা পাথরের সিঁড়িপথ। আবার শোনা গেল, এসো, অনুসরণ করো আমাকে। স্ক্রিনে চোখ রেখেই ওই চলমান বিন্দুর গতির সঙ্গে তাল রাখতে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল প্রবালের। কিছুক্ষণ পর একটা সমতলে এসে স্থির হয়ে গেল বিন্দুটি। মোবাইলের স্ক্রিনে আবার একটি লেখা ফুটে উঠল, আত্মাকে কাছে পাওয়া এত সহজ নয়, প্রস্তুত হও সেকেন্ড রাউন্ডের জন্য। এমন সময় ঘটলো অদ্ভুত কাণ্ড। ঘরের দরজা যেন ধাক্কা দিল কেউ। একটা শীতল স্রোত প্রবালের শীত দ্বারা বরাবর সঞ্চারিত হতে শুরু করলো। স্ক্রিনে একটা লেখা চলছে নিচ্ছে, ইতস্ত পায়ে প্রবাল এগিয়ে গেল দরজার দিকে। কাঁপা গলায় বলল, কে? কোনো উত্তর এলো না। অতি সন্তর্পণে দরজাটা খুলতেই দেখলো বাইরেটা কেমন ধোঁয়া ধোঁয়া আবছা হয়ে গেছে। কাছে কোথাও কুকুরের কান্না শোনা গেল। একটা শিরশিরানি নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই আবার সচল হয়ে উঠলো মোবাইল। বারান্দায় সাইকেল আছে, ওটাই চড়ে আমাদের দেখানো পথ 5 ল্যাবের কাছে চলে যাও। ওখানে আছে ঝাঁকড়া নিম গাছটা, ওর গায়ে পিঠ এঁকে আসতে হবে তোমাকে। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো প্রবাল। ধীরে ধীরে নিচে নেমে সাইকেলে চড়ে বসলো। একটু জোরে প্যাডেল করে ক্যাম্পাসের প্রায় শেষ প্রান্তে ফ্রাইডে ল্যাবের কাছে চলে গেল। এরপর ঝোপঝাড়ে ঢাকা সরু পথ, প্রাচীরের ধার ঘেঁষে যাচ্ছে নিম গাছটা। নির্দেশিত পথে এগোতে শুরু করলো প্রবাল। কাছে কোথাও একটা রাত পাখি ডেকে উঠল।
ঝুঁকে আসা গাছের ডালপালা লতা পাতা সরাতে সরাতে অনেক কষ্টে উদ্দিষ্ট স্থানে এসে পৌঁছালো সে। সরু ইট দিয়ে তীর চিহ্ন আঁকলো গাছের বাকলে। তারপর মোবাইলে একটা ফটো তুলে সেটা স্ক্যান করে নির্দিষ্ট জায়গায় পোস্ট করলো। স্ক্রিনে ফুটে উঠলো, দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে যেন একটা শীতল হাওয়া স্রোত বইছে। অদ্ভুত একটা সোঁতা গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে। গা ছমছমে এই প্রেক্ষাপটে 8 নম্বর হোস্টেলে বসে থাকা দীপেশ অনুভব করলো তার ডান হাতটা শূন্যে উঠে চলেছে ক্রমশ। সামনেই পড়ার টেবিল ল্যাম্পটা সামান্য ঝুঁকে আলোকিত করে রেখেছে ড্রয়িং সেট ও রাফ খাতার একাংশ। দীপেশ হঠাৎ দেখলো তার হাতের মুঠোয় উঠে এসেছে লাল একটা পেন। কেউ যেন চালিত করতে শুরু করেছে তাকে। নিমেষের মধ্যে ল্যাটিটিউড ও লঙ্গিটিউডের অঙ্কের ভুল অংশগুলো কেটে কেটে শুধরে দেওয়া হচ্ছে। পাশে সংশ্লিষ্ট ফর্মুলা কিংবা ডায়াগ্রামগুলো বসিয়ে দিচ্ছে কেউ। পেনটা নিজেই যেন লিখে চলেছে পৃষ্ঠা পাল্টে পাল্টে। অদ্ভুত একটা আবর্তের মধ্যে দিয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এক সুতোয় বাঁধার চেষ্টা করলো দীপেশ। পূর্ব নির্ধারিত সময়ে প্ল্যানচেট গেম ইনস্টল করে অ্যাডমিনিস্ট্রেটর নির্দেশ মতো এগিয়ে চলেছিল সে। প্রফেসর দাশগুপ্তর আত্মাকে পাওয়ার জন্য তাকেও সাহসের একটা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়েছিল। ক্যাম্পাসের বাইরে অবস্থিত বহু পুরনো গোরস্থানের হেলে পড়া একটি ক্রসকে সোজা করেছিল দীপেশের টাস্ক। শুধু প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার তাড়নায় ওই দুঃসাহসিক কাজটা সম্পন্ন করেছিল। স্ক্রিনে ফুটে উঠল ফাইনাল রাউন্ড। ঘরের মধ্যে একটা পরিচিত স্বর প্রতিধ্বনি হতে শুরু করলো। দীপেশ বুঝতে পারলো ওটা প্রফেসর দাশগুপ্তর গলা। ধীর কণ্ঠে তিনি বললেন, সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সঠিক সময়ে সঠিক কাজ না করলে তার খেসারত দিতে হয়। সার্ভে ক্যাম্পে সময় কাজে ফাঁকি দিয়েছিলে তোমরা, তাই এখন নাজেহাল অবস্থা। সম্পূর্ণ প্রজেক্ট করে দেব না আমি, তাহলে কিছু শিখতে পারবে না। আমি শুধু পুরনো কিছু ক্লাস ও সার্ভে ক্যাম্প চলাকালীন কিছু স্লটের পূর্ণ প্রদর্শন করব আজ। মনোযোগী হও, লেটস স্টার্ট। দীপেশের মনে হলো তার সামনে যেন একটা ক্লাইডোস্কোপের জানালা খুলে গেল। ভেসে উঠল বিহারের ছোট নাগপুর মালভূমিতে অবস্থিত শিমুলতলা। ওখানেই সার্ভে ক্যাম্পটা হয়েছিল ওদের। সেই লাট্টু পাহাড়, শিব মন্দির, দুলারি ভুবন, নলডাঙ্গা রাজবাড়ি, ধারারা ফলস। দীপেশ বুঝতে পারলো গত সেপ্টেম্বরে হওয়া 10 দিনের সার্ভে ক্যাম্পে বিশেষ সময়ের চলমান ছবি ফুটে উঠছে তার চোখের সামনে। হাইওয়ের পাশে দাঁড়িয়ে প্রফেসর ডাম্পি লেভেলের কার্যপ্রণালী বুঝিয়ে দিচ্ছেন। দূরে রেগিং রড হাতে বিমল দাঁড়িয়ে দীপেশ মনোযোগ সহকারে প্রতিটি ইনস্ট্রুমেন্টের খুঁটিনাটি সঙ্গে স্যারের বক্তব্য শুনে যাচ্ছিল। সম্মোহিত হয়ে ঘন্টাখানেক সব কিছু পর্যবেক্ষণ করায় সার্ভে বিষয়টি সম্বন্ধে বেশ ভালো ধারণা তৈরি হয়ে গেল ওর। চটগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে। এমন সময় দুমদুম করে আওয়াজ হয়ে উঠলো বাইরে। হুশ ফিরে এলো দীপেশে। দ্রুত খুলে দিল দরজাটা। দেখলো খোলাটে একটা অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে নিরুপম। ফিসফিস করে বলল, দীপেশ বেরিয়ে আয়, এত শক্ত নিয়ম কানুন নেই গেমের। দীপেশ পরিস্থিতি সামাল দিতে নিরুপমকে আশ্বস্ত করে বলল, তুই ঠিক আছিস তো? তোর কেমন অভিজ্ঞতা হলো? জানিস, প্রফেসর দাশগুপ্ত এতক্ষণ ধরে বুঝিয়ে দিচ্ছিলেন আমায়। সার্ভে প্রজেক্টটা নামাতে আর অসুবিধা হবে না মনে হচ্ছে। ও সব পরে শুনবো, চল দেখি প্রবাল কি করছে।
দীপেশকে তাড়া দিয়েই দ্রুত হাঁটতে শুরু করলো নিরুপম। ঘড়ি দেখলো দীপেশ, 4টে বাজে প্রায়। বাইরে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যেই দুটো সাইকেল চেপে হোস্টেলের 11 দিকে যাত্রা শুরু করলো দুই বন্ধু। পিচ উঠে যাওয়ায় রাস্তাটা এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে এদিকে। খানাখন্দ মাচিয়ে এর মধ্যেই দ্রুত এগিয়ে চলেছিল ওরা। দুপাশে একটানা ঝিঝির ডাক, দু একটা পেঁচা উড়ে গেল মাথার উপর দিয়ে। নিস্তব্ধতার ভেঙে এগিয়ে যেতে যেতে কেমন একটা আতঙ্ক কাজ করছিল দীপেশকে। নিরুপমের দিকে একবার তাকালো, কেমন ভাবলেশহীন মুখে এগিয়ে চলেছে ওর প্রিয় বন্ধুটি। মিনিট 5 মধ্যেই 11 নম্বর হোস্টেলে পৌঁছে গেল দীপশ ও নিরুপম। কাঠকে ডেকে গেট খুলিয়ে 4 তলায় পৌঁছে গেল দুজনে। প্রবালের ঘরের কাছে গিয়ে জানালার কাঁচে টোকা মারল কয়েকবার। ওদের পরিস্থিতি টের পেয়ে দরজা খুলে দিল প্রবাল। মোবাইলটা দেখিয়ে বিরক্ত মুখে বলল, এই গেম টেম সব ধাপ্পাবাজি। কতক্ষণ ধরে চুপ করে বসে আছি, নেট ঘুরছে তো ঘুরছে, সেই 3rd রাউন্ডে আটকে আছি। ধুর বোকা, নিরুপম একটু ঝাঁঝিয়ে বলল। 8টা 3 জনের মধ্যে একজনের ওপর ভর করবে, গেমের নিয়মটা ভুলে গেলি? আজ মরতে এসে দীপেশকে সব শিখিয়ে দিয়ে গেছেন স্যার। রিপোর্ট জমা দিতে অসুবিধা হবে না। তাই নাকি? প্রবাল কৌতূহল নিয়ে বলল। কি হলো ব্যাপারটা, একটু ডিটেলে বল না। সে পরে হবে বলে সিঁড়ি ঘরের দিকে ইশারা করে নিরুপম বলল, চল ছাদে যাই, অনেকদিন সূর্যোদয় দেখিনি। আর ছাদের প্যারাপেটে বসে পা চলাতে চলাতে সূর্য দেবতাকে সাক্ষী রেখে প্ল্যানচিটের সাফল্য উদযাপন করব। ছাদে চলে গেল 3 বন্ধু। কেমন অস্থির দেখাচ্ছিল নিরুপমকে। হঠাৎ অদ্ভুত ভঙ্গিমায় লাফিয়ে প্যারাপেটের ওপর উঠে গেল। অদ্ভুত ভাবে হাঁটতে শুরু করলো সে। প্রবাল একটু ভয় পেয়ে বলল, এই রাত দুপুরে তোকে ব্যালেন্সের কারসাজি দেখাতে কে বলেছে? পড়ে গেলে কি হবে বুঝতে পারছিস? না রে, আমি পড়বো না। নিরুপম ব্যঙ্গাত্মক একটা হেসে হাতটা বাড়িয়ে বলল, উঠে আয়, পাঁচিলে বসে চুটিয়ে গল্প করবো আজ। এমন সময় ভেসে এলো চিৎকার। ক্রমশই স্পষ্ট হতে লাগলো শব্দগুলো। কি যেন প্রবাল আর দীপেশের নাম ধরে ডেকে চলেছে প্ল্যাটফর্মে। গলার আওয়াজটা চেনা মনে হচ্ছে এতক্ষণে। হোস্টেলের হেড কুকের ছেলে পলাশ ছাদে এসে ওদের দিকে দৌড়ে এলো। অসম্ভব ভয়ার্থ দেখাচ্ছিল। উদ্বেগের সঙ্গে বলল, দাদা বাবু, তোমরা দুজন ঠিক আছে তো? 2 জন কেন রে, 3 জন বল। প্রবাল মাথা নাড়িয়ে বলল, এত ভাড়া পাচ্ছিস কেন? পলাশ কাঁপা কাঁপা স্বরে বলল, ও তোমাদের নিরুপমটা ছিল না তোমাদের সঙ্গে? ওর খবর শোনোনি তোমরা? ওই তো নিরুপম পাঁচিলের ওপরে বলে দক্ষিণ দিকে তাকাতেই শরীরটা কেঁপে উঠল প্রবালের। কেউ নেই সেখানে। তবে কি নিচে পড়ে গেল নিরুপম? নিরুপম আর বেঁচে নেই গো, বিষণ্ণ গলায় বলে উঠল পলাশ। একটু আগে এই ফোনটা এসেছে, আমার বন্ধু সুজয় 15 নম্বর হোস্টেলের কেয়ারটেকার, ওই দিল খবরটা। হোস্টেলের ছাদের পাঁচিল থেকে হঠাৎ হাসপাতালে নিয়ে গেছিল ওরা, ততক্ষণে সব শেষ। দীপেশ কম্পিত কণ্ঠে বলল, তাছাড়া ও তো প্ল্যানচেট গেমে একজন মিডিয়াম ছিল। পলাশ, তোমার কোথাও ভুল হচ্ছে। না না, আমি তোমাদের সঙ্গে নিরুপমদাকে দেখেই একটা বিরাট ফাঁড়া থেকে বেঁচে গেলে তোমরা। ছাদের পাঁচিলে ওঠার জন্য নিরুপমদা জোড়াছুড়ি করছিল তো। ঠিক ওই সময়ে প্রবাল ও দীপেশের মোবাইল দুটো থরথর করে কাঁপতে শুরু করলো। দুটো স্ক্রিনে একই লেখা জল করতে লাগলো, মিথ্যের শাস্তি মৃত্যু। 2 বন্ধু অবাক হয়ে দেখলো স্ক্রিনের ভেতর ইংরেজিতে পরপর কয়েকটা বাক্য স্ক্রোল হয়ে চলেছে। সেগুলো বাংলা তর্জমা করলেই দাঁড়ায়,
যে দ্বিতীয় রাউন্ডে সাহসের পরীক্ষা দিতে গিয়ে মিথ্যের আশ্রয় নিয়েছিল নিরুপম। ভুল জায়গায় ফটো পোস্ট করে বিভ্রান্ত করতে চেয়েছিল প্রেমের অ্যাডমিনিস্ট্রেটরকে, তাই অশুভ এক আত্মার খপ্পরে পড়ে সে। কিন্তু পলাশকে এত তাড়াতাড়ি কে খবরটা দিল? উদ্বিগ্ন চোখে প্রশ্নটা করে দীপেশ দেখলো কখন কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছে পলাশ। পরক্ষণে অখণ্ড কুয়াশায় আস্তরণে ছেয়ে গেল ছাদটা। আবছা একটা ছায়া শরীর ফুটে উঠল ক্রমশ। একটু ঝুঁকে থাকা লম্বা অবয়বটা খুবই চেনা, প্রবাল ও দীপেশের। প্রফেসর ছাদের অন্ধকারে দুই বন্ধুর হাতে থাকা মোবাইলের স্ক্রিনে ততক্ষণে জল করে উঠেছে আরো কয়েকটি শব্দ। আত্মারা সর্বদাই মানুষের বন্ধু। গেম ওভার, গেম ওভার। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর হ্যাঁ, এই ধরনের গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থাকো, বেল আইকনটা অন করে দিয়ে। চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।